আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে মুনাফা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। মুনাফা অধ্যায় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। আমি সেই বিষয়গুলো এইদিকে তোমাদের বোর্ডের বাম পাশে লিখে দিয়েছি। দেখো, লাভ ক্ষতি। লাভ ক্ষতি সম্পর্কে আমরা সবাই কম বেশি সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে দুটো শব্দ আমরা প্রায় ব্যবহার করি। লাভ বা ক্ষতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে প্রাথমিকভাবে কিছু কথা বলে রাখি। ধরো তুমি বাজারে গিয়েছো, কিংবা আমার বাবা বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে তিনি হয়তো বা কিছু জিনিস ক্রয় করলেন। ক্রয় করার পরে হয় তিনি লাভবান হবেন অথবা তিনি ক্ষতি হবেন। এখন আমি এই যে বাজারে গেলাম, আমি কিংবা আমার বাবা বাজারে যাওয়ার সময় ধরো আমি মাছ কিনলাম, মাংস কিনলাম, যে কোনো জিনিসই কিনি না কেন, আমি যে টাকাটা যার থেকে নিব তাকে দিব, সে টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। আর যিনি আমাকে জিনিসটা দিবেন, যিনি আমার কাছে বিক্রয় করবেন সেটা আমরা বিক্রয় মূল্য হিসেবে ধরে নেব। এখন আমরা সবাই চাই, প্রত্যেক স্তরে আমরা সবাই আমরা কম বেশি লেনদেনের সাথে জড়িত। আমরা সবাই চাই যে প্রত্যেক ক্ষেত্রে আমরা লাভবান হওয়ার জন্য, প্রত্যেক ক্ষেত্রে আমরা লাভবান হতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় তারপরও লাভবানের পাশাপাশি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখন সেই লাভবান এবং ক্ষতিগ্রস্ত এই দুটা জিনিস সবসময় নির্ভর করবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। এখন দেখো, যদি কেউ লাভবান হয়, লাভটা আমরা কখন বুঝবো? আমার একটা জিনিস আমি কেনার পরে কিংবা একটা জিনিস বিক্রয় করার পর আমি কখন বুঝবো আমার লাভ হয়েছে? যখন আমি দেখবো যে জিনিসটা আমি বিক্রয় করলাম, বিক্রয় মূল্য থেকে যদি আমার ক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য অপেক্ষা যদি আমার ক্রয় মূল্য বেশি হয়ে যায়, তখন আমি সেই ক্ষেত্রে লাভ হবে। ধরো তোমাদের মধ্যে কেউ একজন একটা কলম কিনলে কিংবা যে কোনো একটা জিনিস কিনলে, জিনিসটা কেনার পরে ধরো 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, কেনার পরে যদি তুমি সেই জিনিসটা তোমার কোনো বন্ধুর কাছে আবার বিক্রয় করো, ধরো তুমি 10 টাকা দিয়ে কিনলে, সেটা ধরো তুমি 5 টাকা দিয়ে বিক্রয় করলে, সেক্ষেত্রে তুমি একটু বুঝে নাও, তুমি কিনলে কি তো তোমার ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা। তুমি সেটা আবার বিক্রয় করলে কত? 5 টাকা। তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি তোমার বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য কম হয়েছে, তখন সেক্ষেত্রে লাভ হবে। আর যদি দেখো যে না, তুমি একটা জিনিস কিনেছো কত টাকা দিয়ে, তুমি একটা জিনিস কিনলে ধরো 10 টাকা দিয়ে কিনলে, সেটা তুমি বিক্রয় করলে 5 টাকা দিয়ে, সেক্ষেত্রে তোমার ক্ষতি হলো। কারণ তুমি 10 টাকা দিয়ে জিনিসটা কিনে আবার 5 টাকা দিয়ে কি করছো? বিক্রি করছো। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা খেয়াল করবো সবসময় যে আমার বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কি হয়? বেশি হয়ে যায়। সবসময় খেয়াল রাখবো আমার বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে, সেক্ষেত্রে আমি অবশ্যই লাভ হবো। আর আমি যদি দেখি যে ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্য কি হলো? বেশি হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমি অবশ্যই ক্ষতি হবো। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে লাভ বা ক্ষতি, আমি যে লাভ হলাম কিংবা আমার যে ক্ষতি হলো, সেই লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। আমি সেদিনের কথাটা এখানে নোট আকারে লিখে দিয়েছি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তাহলে তোমাদের মাথায় থাকবে তো যে কখন লাভ হবে কখন ক্ষতি হবে। যখন অবশ্যই তোমরা যে কোনো জিনিস কেনার পর সেটা যদি তুমি অপরের কাছে আবার বিক্রি করতে যাও, তখন তুমি সবসময় খেয়াল করবে যে তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলো নাকি কম হলো। আমি আবার বলছি, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে অবশ্যই লাভ, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা কম হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে। এখন দেখো তোমরা, লাভ বা ক্ষতি আমরা যে জিনিসটা এতক্ষণ তোমাদের সামনে তুলে ধরলাম, সেই লাভ বা ক্ষতিকে তুলনা করতে সব সময় শতকরা হিসেবে প্রকাশ করতে হয়। আমরা জানি, আমরা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীতেও আমরা ধারণা নিয়েছি যে শতকরা জিনিসটা কি? শতকরা জিনিসটা হচ্ছে সবসময় কি 100-তে যে রূপান্তরিত করা, সেটাকে আমরা সবসময় শতকরা হিসেবে নিয়ে নিব। তাহলে আশা করি শিক্ষার্থীরা, আমার যে মুনাফা অধ্যায় শুরু করার আগে আমার যে অল্প কিছু বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার দরকার ছিল, লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আবার লাভ কখন হবে, ক্ষতি কখন হবে, সেটা সূত্র আমি তোমাদের লিখে দিলাম। এই সূত্র দুটো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই খেয়াল রাখবে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এবং তোমাকে যখনই কখনো তোমাকে গণিত সমাধান করতে বলে কোনো সমস্যা, তুমি সবসময় লাভ বা ক্ষতি সবসময় মাথায় রাখবে যে ক্রয় মূল্যের উপরে আমি ধরে নিব লাভ বা ক্ষতি। এবং সবসময় লাভ বা ক্ষতি আমাকে যখনই বের করতে বলে, আমি একদম শেষ পর্যন্ত গিয়ে আমাকে লাভ বা ক্ষতিটা শতকরায় প্রকাশ করতে হবে।
এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি যে তোমাদেরকে এই কিছু বিষয় সম্পর্কে ধারণা দিলাম, এই ধারণা সম্পর্কিত আমি তোমাদেরকে একটা সমস্যা সমাধান করে দেখাবো। খুবই সহজ একটা সমাধান, খেয়াল করো। আমি তোমাদেরকে কি লিখলাম দেখো, একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করে, 500 টাকায় ক্রয় করে মানে আমি 500 টাকা দিয়ে একটা দ্রব্য কিনলাম। কেনার পরে আমি সেই দ্রব্যটা অপর কারোর কাছে 650 টাকায় বিক্রি করলাম। আমি একটা জিনিস একজন থেকে 500 টাকায় কিনলাম, সেটা 650 টাকা দিয়ে ধরে আরেকজনের কাছে বিক্রি করলাম। সেই ক্ষেত্রে আমাকে বলা হলো শতকরা কত লাভ বা ক্ষতি হবে, আমাকে সেটা বের করতে বলবো। আচ্ছা দেখো সমাধান, আমি কি করলাম, দেওয়া আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। আগে যা ক্রয় মূল্য দেওয়া ছিল সেটা লিখলাম, বিক্রয় মূল্য লিখলাম। এখন তোমরাই বলো যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লেখার পরে এখানে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? নিঃসন্দেহে অবশ্যই দেখা যাচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছিলাম যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লাভ হবে। এই যে লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ কি ক্রয় মূল্য, তাহলে আমরা ধরে নিতে পারি অবশ্যই এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই লাভ হয়েছে। সেই কথাটা আমি তোমাদেরকে এখানে নিচেও লিখে দিলাম, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে। তাহলে যেহেতু লাভ হয়েছে, লাভের সূত্রটা আমি এখানে তোমাদের কি লিখেছিলাম, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। দেখো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন দেখো বিক্রয় মূল্য 625, ক্রয় মূল্য 500, তাহলে 625 থেকে 500 গেলে আর বাকি থাকে 125 টাকা। এই 25 টাকা হলো আমার লাভ। আমাকে বলেছে কি বের করতে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাকে বলেনি শুধু কত টাকা লাভ বা ক্ষতি হবে, আমাকে সেটা বের করতে বলেনি। আমাকে সবসময় তোমরা আবার খেয়াল রাখবে যে লাভ বা ক্ষতি আমাকে যেটাই বের করতে বলে সেটাকে আমি শতকরায় রূপান্তর করতে হবে। সেদিন যখন আমাকে শতকরায় রূপান্তর করার জন্য আমাকে এই যে লাভটা বের করলাম 125 টাকা, একটু শতকরায় কত লাভ হবে সেটা একটু আমি এখন বের করবো। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম লাভ বা ক্ষতি যেটাই হয় না কেন সেটা সবসময় নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কত ছিল, আমার ক্রয় মূল্য ছিল 500 টাকা। তাহলে এই 500 টাকায় অবশ্যই লাভ হয়েছে কত, 25 টাকা, 125 টাকা। আমি একটা জিনিস যদি নাই বা কিনি আমি সেটা কিভাবে বিক্রি করবো, সেজন্য আমার সবসময় খেয়াল করতে হবে আমার লাভটা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপরে নির্ভর করে। এখন দেখো ক্রয় মূল্য কত ছিল, 500 টাকা। এতে তাহলে 500 টাকায় লাভ হয় কত টাকা, 500 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, এই 500 টাকায় লাভ হয় কত, 125 টাকা। সেখানে আমি ঐকিক নিয়মের অঙ্ক হিসেবে 1 টাকায় কত লাভ হয় সেটা বের করলাম। 1 টাকায় লাভ হয় কত, উপরে 125 নিচে 500। এরপর আমাকে অবশ্যই বের করতে বলেছে কি শতকরায় কত লাভ বা ক্ষতি হয়। শতকরায় মানে আমরা কত জানি 100। এখন 100 টাকায় লাভ হয় কত, 100 টাকায় লাভ হয় আমরা যেটা জানি ঐকিক নিয়ম অনুসারে এখানে যেটা শেষে বের করতে বলে সেটা উপরে চলে যায়। তাহলে এখন সেই হিসেবে আমার এখানে কিছু লঘিষ্ঠকরণ করতে হচ্ছে, মানে কাটাকাটি করে ছোট করতে হচ্ছে। আমি 100 দিয়ে 100 কে ভাগ করলাম 1, 100 দিয়ে 500 কে ভাগ করলাম কত, 5 হয়। এবার এই 5 দিয়ে আমি 100 কে 125 কে আবার ভাগ করলাম, সেক্ষেত্রে অবশিষ্ট থাকে কত, 25। আমার যে ক্ষেত্রে কিন্তু কোনো নিচে হরে আর কোনো সংখ্যা নেই, তাহলে উপরে আছে কত, 25, আর ওইখানে আছে কত, 1। তাহলে এই 25-এর সাথে যদি আমি 1 গুণ করে তাহলে 25 একে কত, 25। এই 25 টাকা আমি লিখলাম। তাহলে আমার 100 টাকায় লাভ হয় কত, 25 টাকা। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, এই 25 টাকা যখন লিখবে আমাকে যখন 100 টাকা এখানে বলেছে কোনোভাবে এখানে 25 লেখার পরে শতকরা চিহ্ন এখানে ব্যবহার করা যাবেই না। তুমি সেই ক্ষেত্রে যে শতকরা চিহ্নটা তোমাকে ব্যবহার করতে হবে যখন একেবারে শেষে তুমি উত্তর লিখবে, সেই ক্ষেত্রে তোমার এই সংখ্যাটা লেখার পরে এখানে পাশে তোমার কি করতে হবে, শতকরা চিহ্নটা ব্যবহার করতে হবে। এবং তুমি যদি শতকরা চিহ্নটা ব্যবহার না করো তার আগে অবশ্যই শতকরা কথাটা শব্দ লিখতে হবে, শতকরা 25 টাকা লাভ হবে। তোমরা সবাই আশা করি এই সমাধানটা বুঝতে পেরেছো। তোমরা একটু প্রশ্নটা একটু খেয়াল করে আবার ভালো করে পড়ে আর পাশে যে বাম পাশে যে শর্তগুলো যে আমি লিখে দিয়েছিলাম সেটার সাথে যদি এটা তুলনা করো, আশা করি সবাই তোমরা এই জিনিসটা বুঝতে পারবা, এই গণিতটা বুঝতে পারবা। তো আশা করি আজকের প্রাথমিক ক্লাসে তোমাদেরকে খুব সহজ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার ইনশাআল্লাহ তোমাদের সামনে আসবো। আশা করি সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।